আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ ও আরব নেতাদের সমর্থন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা হবে বলছে ক্রেমলিন। সমঝোতা করতে রাজি ইউক্রেন, শান্তি চায় রাশিয়াও বলছে ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আরব নেতারা বিশেষত মিশরের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনের যে প্রস্তাব আরব বিশ্ব মুসলিম বিশ্ব করেছে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চায় গাজা উপত্যকা পুরোপুরি তাদের দখলে নিতে, কিন্তু সেখানে মুসলিম বিশ্বগুলো এক হয়ে যে প্রস্তাব উত্থাপন করেছে সেখানে ফিলিস্তিনিদের জন্য ভূমি এবং ভূমি উন্নয়ন সহ আরও বিমানবন্দর নির্মাণ করা ও অন্যান্য সুযোগ সুবিধার কথা রাখা হয়েছে এবং সেগুলো ফিলিস্তিনিদের স্বার্থে ফিলিস্তিনিদের সেখানে রেখেই করার কথা বলা হয়েছে। আর এতেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নাখোশ এবং তারা চায় তাদের মতো করে পরিকল্পনা প্রণয়ন করা এবং সেখানে ইসরায়েল ও আমেরিকার আধিপত্য বজায় রাখা। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আরব নেতারা যা করছে সেটা কি ফিলিস্তিনের পক্ষে ভালো এবং তা কি বাস্তবায়ন করতে পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও আরব নেতাদের গাজা পুনর্গঠন পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে দমন করার সময় মানবাধিকার লঙ্ঘন করেছে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জেনেভায় বুধবার মানবাধিকার কাউন্সিলের বৈশ্বিক আপডেটের ৫৮তম অধিবেশনে এই সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। প্রতিবেদনটি উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের নৃশংসভাবে দমন করেছে উল্লেখ করে তিনি এ তথ্য জানান। এতে করে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে বলে জানান তিনি। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যৎ এর পরিকল্পনা করছে এবং তাদের এই প্রতিবেদন এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করে তার। এর আগে গত ১২ই ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে বলা হয়, সাবেক অর্থাৎ পতিত সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে ওই সময় জানান সংস্থাটি। ১১৪ পৃষ্ঠার ওই প্রতিবেদন বলা হয়, আন্দোলন দমনে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। বিক্ষোভ এবং ভিন্ন মত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তার সংস্থা ও কর্মকর্তাদের অবগতি, সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের এইসব ঘটনা ঘটেছে বলেও জানান তারা। বাংলাদেশের আমন্ত্রণে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংগঠিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে জাতিসংঘের তদন্ত কমিশন। এতে তারা হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়। মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ ও আরব নেতাদের সমর্থন। গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ৫ বছর মেয়াদী $৫,৩০০ কোটি তহবিল তৈরির প্রস্তাব তুলে ধরেছে। সেই প্রস্তাব সমর্থন দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ। এই তহবিলের লক্ষ্য হল গাজায় ভবন, রাস্তা নির্মাণ সহ অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারে সেই পরিস্থিতি তৈরি করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে খালি করে সেখানে ভ্রমণ গন্তব্য তৈরির পরিকল্পনার কথা জানান। এর বিপরীতে আরব লীগ এই প্রস্তাব গ্রহণ করে। সিসির 5 বছর মেয়াদী পরিকল্পনার প্রথম 2 বছর 2 লাখ আবাসিক ভবন তৈরির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে 2030 সাল পর্যন্ত আরও 2 লাখ হাউজিং ইউনিট, একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক তৈরির কথা বলা হয়েছে। মোট 30 লাখ মানুষের থাকার জায়গা তৈরি করার কথা বলেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সমর্থন করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন। সৌদি আরব ও আরব আমিরাতের মতো ধনী উপসাগরীয় দেশগুলো এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে, তবে তারা হামাসকে সরাসরি সহযোগিতা করবে না। যুক্তরাষ্ট্র চায় গাজা যেন হামাস নিয়ন্ত্রণ না করে। মিশরের প্রস্তাব, গাজা নিয়ন্ত্রণ করবে একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথাও আলোচিত হচ্ছে। আগামী মাসে তহবিল সংগ্রহে একটি সম্মেলন আয়োজন করবে মিশর, তবে এই সব উদ্যোগ এখনও অনিশ্চয়তায় ঝুলছে, কারণ ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার দাবি করছে। অন্যদিকে হামাস বলছে এটা হলে রেড লাইন অতিক্রম করা হবে। প্রায় 14 মাসের গাজা যুদ্ধের উপত্যকার 70% ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় 5 কোটি টন ধ্বংসাবশেষ ঢেকে গেছে পুরো অঞ্চল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা হবে বলছে ক্রেমলিন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রথম দফা আলোচনায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়টি উঠে এসেছে। ভবিষ্যতের আলোচনায় এই বিষয়টি আরও গভীরভাবে আলোচনা করা হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে রাজি হয়েছে। তবে ক্রেমলিন এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরানের উপর সর্বোচ্চ চাপ এর কৌশল পুনর্বহাল করেছে। এই কৌশলের আওতায় ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইরান পরমাণু অস্ত্র অর্জনের যে কোনো অভিপ্রায় অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, রাশিয়া মনে করে যে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যাগুলো কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে এই সমস্যাগুলোর সমাধান কূটনৈতিক পথেই সম্ভব। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। গত জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশ প্রতিরক্ষা, অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হলে তা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের উত্তেজনা চলছে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হলেও 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসে। এরপর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সমঝোতা করতে রাজি ইউক্রেন, শান্তি চায় রাশিয়াও বলছে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি টানতে আলোচনার টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিজের আগ্রহ প্রকাশ করে লেখা চিঠিতে জেলেনস্কি এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কংগ্রেসে ভাষণ প্রদানকালে ট্রাম্প চিঠির উদ্ধৃতি দিয়ে বলেছেন, টেকসই শান্তি নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ। শান্তি প্রতিষ্ঠা করতে এখন ইউক্রেনীয়রাই সবচেয়ে বেশি আগ্রহী। রাশিয়ার সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তির জন্য মস্কো প্রস্তুত, এমন দৃঢ় ইঙ্গিত পেয়েছেন তিনি। কংগ্রেসে ট্রাম্প বলছেন, যুদ্ধের এই পাগলামি, হত্যাযজ্ঞ, অর্থহীন সংঘর্ষ বন্ধের সময় এখন। যুদ্ধ থামাতে চাইলে দুপাশেই আলোচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পাদন করতে ইউক্রেন সম্মত হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে মার্কিন সমর্থন বজায় রাখার জন্য এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সামরিক সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পাদনে সম্মত হয়েছে ইউক্রেন। উল্লেখ্য,
আকস্মিকভাবে কিয়েভের জন্য সামরিক সহায়তা স্থগিত করেছিল ওয়াশিংটন। এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, কোনো চুক্তি স্বাক্ষরের আগাম পরিকল্পনা করা হয়নি। খনিজ সম্পদ চুক্তির বিষয়ে ট্রাম্পও স্পষ্ট করে কিছু বলেনি, তাই এই চুক্তির ভবিষ্যৎ এখনও অজানা। মঙ্গলবার ট্রাম্পের বক্তব্যের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেনস্কি বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বদানুবাদের ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত। তিনি সব ভুল বোঝাবুঝির অবসান চান। পাশাপাশি তিনি এও জানান, যে কোনো সুবিধাজনক ফরম্যাটে এবং যে কোনো সময় তিনি খনিজ সম্পদ চুক্তি সম্পাদনা করতে রাজি আছেন। ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা স্থগিত করার পরই জেলেনস্কির এই বক্তব্য দেন। কিয়েভের প্রতি ওয়াশিংটনের নীতিতে আকস্মিক পরিবর্তন, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা স্পষ্ট হয়ে পড়ে। আরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে আরব নেতারা যে প্রস্তাব দিয়েছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবেই অটল রয়েছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজার বাস্তবতাকে আমলে নেওয়া হয়নি। বর্তমানে গাজা বসবাসের অনুপযোগী। ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত জঞ্জাল থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। ব্রায়ান হিউজের বিবৃতিতে বলা হয়, হামাস মুক্ত গাজাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছে। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকে বসেছিলেন আরব বিশ্বের নেতারা। এতে মিশরের দেওয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মিশরের দেওয়া প্রস্তাব গাজার শাসনভারের অন্তর্বর্তী সরকারের হাতে হস্তান্তর করতে হামাসের প্রতি আহ্বান জানানো হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ পুনর্গঠিত হওয়ার আগ পর্যন্ত শাসনভার ওই অন্তর্বর্তী সরকারের হাতেই থাকবে। প্রস্তাবে আরও বলা হয়, পুনর্গঠনের জন্য গাজায় প্রায় 20 লাখ বাসিন্দাকে নিজেদের বসতভিটা ছাড়ার দরকার নেই। ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিশরে সরিয়ে নিতে বলা হয়েছিল। ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে আরও বলা হয়েছিল, গাজাকে পুনর্গঠন করে মধ্যপ্রাচ্যের নয়নাভিরাম পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। উপত্যকাটির নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে। কায়রোর এই বৈঠকে পিএ এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরিবেশ অনুকূলে আসার পর পশ্চিম তীর, গাজা ও অধিকৃত পূর্ব জেরুজালেমে সাধারণ নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। পূর্ব জেরুজালেমে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় 2 দশক আগে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস মিশরের প্রস্তাবের প্রশংসা করেছে, নির্বাচন আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্পের গাজা পরিকল্পনার সমর্থনের কথা জানিয়েছে ইসরায়েল। তবে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে এখনও পর্যন্ত নিজেদের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নানা সময় বলছে গাজা ও পশ্চিম তীরের শাসন তাদের হাতে থাকবে। 1967 সালে যুদ্ধের সময় এই দুটি অঞ্চলকেই ইসরায়েল দখল করেছিল। ফিলিস্তিন ও আরব নেতাদের একাংশ বারবার দাবি জানিয়ে আসছে, জেরুজালেমকে রাজধানী করে গাজা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু ইসরায়েল সরকার ও ইসরায়েলের অধিকাংশ রাজনীতিবিদ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপক্ষে। গত শনিবার ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম মেয়াদ শেষ হয়। এরপর তা নবায়ন করা সম্ভব হয়নি। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে গাজায় সর্বাত্মক অবরোধ জারি করেছে ইসরায়েল। ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। খাদ্য সরবরাহ স্থগিত করায় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের সমালোচনা করছে। সংস্থাগুলোর অভিযোগ, এর মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। মিশরের প্রস্তাবে গাজা পুনর্গঠনের জন্য আগামী 5 বছর অর্থাৎ 2030 সালের মধ্যে $5,500 কোটি ব্যয়ের কথা বলা হয়েছে। পুনর্গঠনের প্রথম পর্বে অবিস্ফোরিত জঞ্জাল ও ধ্বংসস্তূপ পরিষ্কার করা হবে। ইসরায়েলের বোমা হামলা ও সামরিক অভিযানের কারণে গাজায় 5 কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। কায়রোর বৈঠকে অধিকাংশ আরব দেশ অংশ নিলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি পাঠায়নি। অথচ গাজা পুনর্গঠনের জন্য এইসব ধনী দেশের অর্থ সহায়তা দরকার। অন্যদিকে ভারসাম্যহীন ও ত্রুটিপূর্ণ মন্তব্য করে আরব নেতাদের বৈঠক বর্জন করেছে আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেল মাজিদ তেবুন।
জর্দানের কর্মকর্তারা সিএনএনকে বলছে, কায়রোর প্রস্তাব কয়েক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে উত্থাপন করা হবে। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।